হে গাইস, আমি রাতুল আছি আপনাদের সাথে। আর আমাদের স্টুডিওতে চলে এসেছে অ্যাপলের ব্র্যান্ড নিউ আইফোন 12। আর এবছরের আইফোন লাইন আপ নিয়ে কিন্তু একটু এক্সট্রা হাইপ ছিল মার্কেটে, যার মূল কারণ ছিল এর ব্র্যান্ড নিউ ডিজাইন। এছাড়াও আইফোন 12 লাইন আপে আরও অসংখ্য চেঞ্জেস রয়েছে। তো আজকের ভিডিওতে মূলত আইফোন 12 নিয়ে আলোচনা করব ইন ডিটেলে, জানাবো এই ফোনটির সকল ভালো এবং মন্দ দিকগুলো। আর এই হলো এবছরের আইফোন 12-এর বক্স এবং 12 প্রো বা 12 প্রো ম্যাক্স। প্রত্যেকটা ফোনে আপনারা হয়তো এই সাইজেরই বক্স দেখতে পাবেন এবং আনবক্সিংটা থাকছে ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে RM ট্রেডিং ইন্টারন্যাশনাল। বসুন্ধরা সিটির লেভেল 6-এ রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা আইফোন 12 থেকে শুরু করে আরও অসংখ্য স্মার্টফোন পেয়ে যাবেন বেশ সুলভ মূল্যে। সো যে কোনো স্মার্টফোনের জন্য চলে যেতে পারেন তাদের শপে। তাদের সম্পর্কে বাকি ডিটেল থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ দি আইফোন 12 বক্স এবং এটি খুবই থিন। ইনফ্যাক্ট এটি আমার কাছে হাফ মনে হচ্ছে লাস্ট ইয়ারের বক্সগুলোর তুলনায়, কারণ আপনারা হয়তো ইতিমধ্যে জানেন এই ফোনের বক্সে কিন্তু কোনো রকম চার্জিং অ্যাডাপ্টার বা ইয়ারবাডস ইনক্লুড করা হয়নি, যেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছি প্রত্যেকটা আইফোন জেনারেশনে। যদিও অ্যাপল বলছে যে এটা আসলে এনভায়রনমেন্টের যে ওয়েস্ট সেটা কমানোর জন্যই তারা এটা করেছে, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এন্টায়ারলি ট্রু। কেন, সেটা নিয়েও ডাউন দ্য রোড আলোচনা করব। তবে তার আগে চলুন আইফোন 12-এর ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক, যেটি আমার এই ফোনটির সব থেকে ফেভারিট পার্ট। এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ফোনটিতে রয়েছে পুরোপুরি ফ্ল্যাটার একটি ডিজাইন। ফোনটি ধরার পর আপনার কাছে পুরো এন্টায়ার ফোনটাই একটা এজি ফিল দেবে, কারণ পুরো ফোনটাই বক্সিয়ার লুকিং, যেটা আমরা দেখেছিলাম প্রিভিয়াসলি আইফোন 5s বা 5 জেনারেশনে। আর সেই ফোনগুলোর মতো এটিও কিন্তু হাতে খুবই ইজিলি গ্রিপ করা যায় এবং এজগুলো ফ্ল্যাট থাকলেও এর যে কর্নার সেটি কিন্তু রাউন্ড। সো আপনি যখন গ্রিপ করবেন তখন আপনার হাতে খুব একটা আনকমফোর্টেবল ফিল হবে না। সো ওভারঅল বলা যায় এটি খুবই কমফোর্টেবল একটি ফোন হাতে, স্পেশালি এই আইফোন 12, কারণ এর ওজনও কিন্তু অনেক কম, উইচ ইজ অনলি 164 গ্রামস। সো ডিজাইন অ্যান্ড ফিলের কথা যদি বলি, আমি আসলে সত্যি বলতে নস্টালজিক হয়ে যাচ্ছি অনেকটাই, কারণ প্রিভিয়াসলি আইফোন 5 বা 5s এর যে কমফোর্ট লেভেলটা সেটা সম্ভবত আবারও নিয়ে আসতে পেরেছে এই আইফোন 12 লাইন আপ। তো সেজন্য অবশ্যই অ্যাপলকে ধন্যবাদ জানাতেই হয়। যদিও বাটনস লেআউট এখনও আগের মতোই আছে এবং এর যে ফিডব্যাক সেটিও আগের মতোই ট্যাকটাইল ছিল, আর আইফোনের সিগনেচার মিউট সুইচটা তো থাকছেই। তবে আমার হাতে যে আইফোন 12টি রয়েছে এটি ইউএস ভেরিয়েন্টের থেকে একটু ডিফারেন্ট, কারণ আপনারা হয়তো সাইডে দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল রিভিউতে আপনারা দেখেছেন সাইডে একটি অ্যান্টেনা বার রয়েছে, যেটা এই আইফোনটিতে নেই। যার মূল কারণ হলো ইউএস ভেরিয়েন্টগুলোতে রয়েছে মিলিমিটার ওয়েভ 5G, যেটি মাচ ফাস্টার, আর আমার হাতের এই ভেরিয়েন্টটিতে রয়েছে রেগুলার 5G মডেম। তবে সত্যি বলতে আমাদের দেশের জন্য 5G খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না রাইট নাও, সো এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। আমরা যদি ফ্রন্টে চলে আসি, এখানেও আপনি দেখতে পাবেন বেশ বড়সড় একটি পরিবর্তন। লাইক আইফোন 6-এর পর থেকে কিন্তু আমরা দেখছিলাম অনেকটাই কার্ভ ডিসপ্লে, তবে আইফোন 12 এসে কিন্তু এটি পুরোটাই ফ্ল্যাট। ফ্ল্যাট মানে একেবারেই ফ্ল্যাট। ইভেন প্রিভিয়াসলি আমরা দেখতাম যে বাম্পার এবং যে গ্লাস রয়েছে সেটির মাঝখানে একটি প্লাস্টিক বর্ডার থাকতো, এবারের আইফোনে সেটিও দেখা যাচ্ছে না। এবং এই কারণেই মূলত এবারের যে ফ্রন্ট গ্লাসটি রয়েছে বা সিরামিক শিল্ড, যেটা অ্যাপল বলছে, এটি 4 টাইমস মোর স্ট্রঙ্গার। যদিও পুরোপুরি ক্রেডিটটা আসলে এর গ্লাসের উপর যায় না, যায় মূলত ওভারঅল ডিজাইন এবং গ্লাস দুটো একসাথে মিলে। যদিও এটি প্রিভিয়াস জেনারেশনের তুলনায় কতটা স্ক্র্যাচ রেজিস্ট্যান্স সেটা নিয়ে অ্যাপল আসলে কথা বলেনি, যেটি আমার মনে হয় আপনারা বেশিরভাগ মানুষই মোর ইন্টারেস্টেড, কারণ ফোন আসলে হাত থেকে যত না বেশি পড়ে তার থেকে বেশি কিন্তু স্ক্র্যাচ পড়ে। বাট এগেইন, আপনি যদি একবারও ফোনটা হাত থেকে পড়ার পর অ্যাক্সিডেন্টালি ভেঙে যায় তাহলে ক্ষতিটা হয়তো কম হবে না। সো সেই সেন্সে 4 টাইমস স্ট্রঙ্গার গ্লাস ডেফিনেটলি অ্যাপ্রিশিয়েট করার মতোই একটা বিষয়। যদিও এর রেয়ার গ্লাসটি আসলে প্রিভিয়াস জেনারেশন থেকে খুব একটা চেঞ্জ হয়নি, যার কারণে অ্যাপলও খুব একটা মেনশন করেনি। অলরাইট, তো গ্লাস নিয়ে যেহেতু কথা বলছি, এর ডিসপ্লে নিয়েও একটু কথা বলা যাক। রেগুলার আইফোন 12-এ কিন্তু শুধুমাত্র ডিজাইন না, এবার সব থেকে বড় পরিবর্তন রয়েছে এর ডিসপ্লেতেও। কারণ প্রিভিয়াস জেনারেশনে আমরা যেটা দেখেছিলাম বা তারও আগে আইফোন XR বা গত বছরের আইফোন 11, এই দুটো ফোনে কিন্তু অ্যাপল ব্যবহার করেছিল লিকুইড রেটিনা ডিসপ্লে। তবে এবার আইফোন 12-এর এন্টায়ার লাইন আপে আপনারা পাচ্ছেন OLED ডিসপ্লে, উইচ ইজ এ হিউজ লিপ ইন মাই ওপিনিয়ন, কারণ অফিসিয়ালি এখন এই জেনারেশনের কোনো ফোনেই অ্যাপল আর IPS ডিসপ্লে ব্যবহার করছে না এবং আশা করা যায় সামনেও আমরা হয়তো আর IPS ডিসপ্লের কোনো স্মার্টফোন অ্যাপলের তরফ থেকে দেখতে পাবো না। যদিও কারেন্টলি আইফোন SE যেটা সেটা মার্কেটে রয়েছে এবং প্রিভিয়াস জেনারেশনের আইফোনগুলো অ্যাপল সেল করছে লাইক আইফোন 11, বাট ধীরে ধীরে কিন্তু এন্টায়ার আইফোন লাইন আপটাই আসলে OLED ডিসপ্লের দিকে মুভ করছে। আর প্যানেলের কোয়ালিটির কথা যদি বলি, এটিতে রয়েছে সুপার রেটিনা ডিসপ্লে XDR, যেটা ডেফিনেটলি একটি মার্কেটিং টার্ম। সহজ কথা, এটি একটি OLED ডিসপ্লে, সো ব্ল্যাকগুলো ট্রু ব্ল্যাক এবং কালার পাঞ্চি পাবেন। বাট আমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল অ্যাপলের OLED ডিসপ্লেগুলো নিয়ে, সেটি অনেকটাই নিউট্রাল, অর্থাৎ অ্যাপলের যেই OLED ডিসপ্লেগুলো রয়েছে সেটাকে তারা অনেকটাই ন্যাচারাল কালারে ক্যালিব্রেট করে, সো আপনি খুব বেশি পাঞ্চি কালার্স দেখতে পাবেন না, বাট সেটা ট্রু টু লাইফ
লাইফ মনে হবে। এতে থাকছে 460 পিক্সেল পার ইঞ্চ হুইচ ইজ হিউজ। তাছাড়া এর স্লাইডারের মাধ্যমে পিক ব্রাইটনেস পাবেন আপনারা 625 নিটস। যদিও স্পেক্স ওয়াইজ এটি আসলে সব থেকে বড় ডিফারেন্স আইফোন 12 প্রো এর সাথে যদি কম্পেয়ার করি এটির ডিসপ্লেকে, যেটা 12 এ 625 নিটস, বাট আপনি যখন এইচডিআর কোনো কন্টেন্ট উপভোগ করবেন অর্থাৎ নেটফ্লিক্স বা অন্যান্য যে কোনো ভিডিও স্ট্রিমিং অ্যাপে, সেক্ষেত্রে কিন্তু দুটো ডিসপ্লে আপ টু 1200 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে সক্ষম। সো টু বি অনেস্ট ইউ আর নট লুজিং দ্যাট মাচ। এবং আমার মতে এর প্রিভিয়াস জেনারেশনের যে ফোনগুলো রয়েছে অর্থাৎ রেগুলার মডেল এবং প্রো মডেল, সেগুলোর মধ্যে এতটা সিমিলারিটিস কোনো ফোনেই ছিল না। সো ভিডিওর মাঝখানে একটা ভার্ডিক্ট দিয়ে দেই, আপনাদের যাদের কাছে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটিটা ফার্স্ট প্রায়োরিটি না এবং ওভারঅল বেটার ভ্যালু ফর মানি ডিভাইস খুঁজছেন, যদিও আইফোন আসলে ভ্যালু ফর মানি বলা যায় না, বাট তারপরও যদি আমি আইফোন মার্কেটের সাথে তুলনা করি তাহলে 12 আপনাকে বেটার ভ্যালু অফার করছে কম্পেয়ার টু আইফোন 12 প্রো। ডিভাইসটিকে পাওয়ার করছে অ্যাপলের A14 বায়োনিক চিপসেট এবং এটি ওয়ার্ল্ডের প্রথম 5 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড সিপিইউ, যেটি বানিয়েছে TSMC। আর আপনারা অ্যাপলের চিপসেটগুলো সম্পর্কে জানেন, লাস্ট ইয়ারের A13 বায়োনিক চিপের সাথে যদি আমরা এবছরের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 865 প্লাসের সাথে কম্পেয়ার করি, তারপরও A13 এগিয়ে থাকবে কিছুটা। সো সেই ক্ষেত্রে A14 ডেফিনেটলি আরও বেশি ইমপ্রুভড। তাই পারফরমেন্স নিয়ে আমার মনে হয় খুব বেশি এলাবোরেটলি আলোচনা করার প্রয়োজন নেই। এতে আপনারা যে কোনো ধরনের গেম বা ওভারঅল অ্যাপস রান করতে পারবেন একেবারে স্মুথলি। ইনফ্যাক্ট এর ক্যামেরা সেকশনে আরও ডিটেলে আলোচনা করব A14 বায়োনিক চিপ আসলে কতটা পাওয়ারফুল। এমনিতে যারা গেমিং পারফরমেন্স সম্পর্কে একটা ধারণা পেতে চান, এতে আমি পাবজি খেলেছি এবং অনেক লং টাইম খেলেছি। স্পেশালি এর যে হিট জেনারেশন সেটি কতটা হয় বা 5 ন্যানোমিটার আসলে কতটা এফিসিয়েন্ট, সেগুলো দেখার জন্যই মূলত ব্যাটারির ক্ষেত্রেও। সো আমি এতে লং টাইম পাবজিতে আসলে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স পেয়েছি, বাট সেটা আমি অবশ্যই এক্সপেক্ট করছিলাম। বিকজ এগেইন দিস ইজ টপ অফ দ্য লাইন ফোন এবং এতে আপনারা একদম কনসিস্টেন্ট একটা ফ্রেম রেট পাবেন। তাছাড়া আমার কাছে সবসময় মনে হয় অ্যাপলের যেই অ্যাপগুলো রয়েছে সেটি বেটার অপটিমাইজড অ্যাজ কম্পেয়ার টু অ্যান্ড্রয়েড। সো পারফরমেন্স নিয়ে কোনো রকম ইস্যু থাকছে না। সো পারফরমেন্স নিয়ে ডেফিনেটলি কোনো রকম ইস্যু থাকছে না। আর হ্যাঁ, লাস্ট ইয়ারের মতো 12 আপনারা পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি এবং ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং দুটো কিন্তু এক্স্যাক্ট সেম ক্যামেরা যদি আমরা 12 প্রো এর সাথে কম্পেয়ার করি। যদিও এবারের যে 12 প্রো ম্যাক্স সেটির যে প্রাইমারি ক্যামেরা সেটি সেন্সর অনেকটাই বড়। সো আশা করছি সেটার পারফরমেন্স এই ফোনগুলো থেকে অবশ্যই বেটার হবে, বাট এটার কথা যদি বলি এটি আপনাকে এক্স্যাক্টলি সেম রেজাল্ট দেবে 12 প্রো এর সাথে কম্পেয়ার করলে। আর পারফরমেন্সের কথা যদি বলি, দিস ইজ বাই ফার দ্য বেস্ট ক্যামেরা আই হ্যাভ এভার টেস্টেড ইন এনি আইফোনস। ডেফিনেটলি সেটাই হওয়ার কথা ছিল, কারণ এটি লেটেস্ট মডেল অ্যান্ড আই থিঙ্ক আপনারা এই রেজাল্টগুলো দেখলেই বুঝতে পারবেন টিপিক্যাল আইফোন রেজাল্টস। খুব বেশি ওভার স্যাচুরেটেড বা খুব একটা ওভার প্রসেসড মনে হবে না ছবিগুলো, খুবই ন্যাচারাল ভাইব দেবে প্রত্যেকটা ছবিতে এবং ডিটেল ছিল মাইন্ড ব্লোয়িং। যদিও আমি ডে লাইটের পিকচারগুলোতে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, কারণ এখন বেশিরভাগ ফোনগুলোতে কিন্তু চমৎকার ছবি তোলা যায় ডে লাইটে। সো আমি আসলে দেখতে যাচ্ছিলাম লো লাইটে এটি কতটা ভালো পারফর্ম করে, স্পেশালি নাইট মোডে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দ্য রেজাল্টস, নাইট মোডে আমাকে সত্যি বলতে বাই ফার দ্য বেস্ট রেজাল্ট দিয়েছে আইফোন 12 এবং এবার আপনারা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলও পাচ্ছেন নাইট মোড এবং এই রেজাল্টগুলো আমাকে বেশ ইমপ্রেস করেছে। শ্যাডো এরিয়াগুলোতেও খুব একটা নয়েজ ছিল না এবং সব থেকে ভালো লেগেছে এর যে ডাইনামিক রেঞ্জ লো লাইটেও, যেমনটা এই ছবিটাতে দেখতে পাচ্ছেন, লো লাইটেও কিন্তু স্কাইয়ের যে ডিটেল সেটি ধরে রাখতে পারছিল, যেটা আমি বলবো একটা মেজিং ব্যাপার এই ধরনের একটা ছোট্ট স্মার্টফোন থেকে এই ধরনের রেজাল্ট পাওয়া। আর ফ্রন্টে আপনারা লাস্ট ইয়ারের মতো 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা ডেফিনেটলি 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডও করতে পারবেন। হ্যান্ড টকিং অ্যাবাউট দ্য ভিডিও, এই ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু ডলবি ভিশন HDR এ ভিডিও রেকর্ড করতে পারবেন ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন এনি স্মার্টফোন। এবং যেটা আমি পারফরমেন্স সেকশনে বলছিলাম যে A14 বায়োনিক চিপ আসলে কতটা পাওয়ারফুল, কারণ এই ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে যেমন আপনারা ডলবি ভিশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, ঠিক তেমন এই ফোনটির যে বিল্ট ইন এডিটর রয়েছে সেটা দিয়ে আপনারা সেই HDR ভিডিওটা এডিটও করতে পারবেন। হ্যান্ড দিস ইজ স্পেশাল, কারণ আমি রেগুলারলি আমার ভিডিওগুলো যে ল্যাপটপে এডিট করি অর্থাৎ আমার ম্যাকবুক প্রো 13 ইঞ্চ, সেটিতেও কিন্তু এই ধরনের HDR ভিডিওগুলো এডিট করতে গেলে অনেকটা স্ট্রাগল করতে হয় আমাকে। সেখানে আপনারা এই ধরনের ছোট্ট একটি ডিভাইসে এই ধরনের পারফরমেন্স পাচ্ছেন। সো ইটস ডেফিনেটলি সারপ্রাইজিং। আর হ্যাঁ, এর যে ডিজাইন সেটি ইমপ্রুভ করতে গিয়ে অ্যাপলকে কিন্তু স্যাক্রিফাইস করতে হয়েছে ওভারঅল এর যে ব্যাটারি ক্যাপাসিটি সেটি, কারণ লাস্ট ইয়ারের আইফোন 11 এ ব্যাটারি ক্যাপাসিটি ছিল 3110 মিলিঅ্যাম্পিয়ার। অন দি আদার হ্যান্ড এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 2815 মিলিঅ্যাম্পিয়ার। সো সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট কমানো হয়েছে এই ফোনটিতে। তাছাড়া এবার অ্যাড করা হয়েছে এতে অ্যামোলেড ডিসপ্লে। সো ব্যাটারি লাইফ 11 থেকে কিছুটা ওয়ার্স হওয়ার কথা থাকলেও ফরচুনেটলি এতে আপনারা বেশ চমৎকার ব্যাটারি লাইফ পাচ্ছেন। এবং আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি এতে অলমোস্ট 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম, উইচ ইজ অ্যামেজিং। আর এবারের আইফোনের সব থেকে বড় যে ফিচার অর্থাৎ ম্যাগসেফ,
যদিও আমার কাছে ম্যাগসেফ কোনো চার্জার নেই, অর্থাৎ অ্যাপলের যে লেটেস্ট ওয়্যারলেস চার্জিং টেকনোলজি সেটি আমার কাছে এখন নেই, সো আমি আপনাদেরকে দেখাতে পারছি না, বা সেটি দিয়ে আসলে কতক্ষণ লাগে চার্জ করতে সেটিও বলতে পারছি না। তবে এমনিতে যদি ওয়্যার্ড চার্জিংয়ের কথা বলি, এর যে লাইটনিং পোর্ট সেটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নিচ্ছিল 1 ঘন্টা 20 মিনিট থেকে 30 মিনিটের মতো। সো এর যে চার্জিং স্পিড সেটিকে আমরা লাস্ট ইয়ারের আইফোনগুলোর সাথে কম্পেয়ার করতে পারি। বাট আনফর্চুনেটলি অ্যাট দিস পয়েন্ট আপনারা সবাই জানেন যে আইফোনের লেটেস্ট যে মডেলগুলো রয়েছে তার কোনোটার সাথেই আসছে না কোনো রকম চার্জিং ব্রেক। আমার মনে হয় এই ব্যাপারটি অনেকের কাছে মেনে নিতে কিছুটা হলেও কষ্টসাধ্য হবে, কারণ এত দাম দিয়ে একটা ফোন কিনছেন যেখানে এবারের যে আইফোন রেগুলার মডেল সেটারও দাম কিন্তু $100 ইনক্রিজ করা হয়েছে। আর আরেকটা ব্যাপার যেটা দামের ক্ষেত্রে অ্যাপল ক্লিয়ারিফাই করেনি লঞ্চিং ইভেন্টে, তা হলো আপনারা যখন আনলক মডেলগুলো কিনবেন আইফোন 12-এর, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা $30 চার্জ করবে। সো ওভারঅল সব দিক থেকে প্রাইসটা ইনক্রিজ হয়েছে এবং আমরা হারিয়েছি বক্সের চার্জিং ব্রেক এবং হেডফোন জ্যাক। সত্যি বলতে আমার কাছে এটা একেবারেই বিজনেস স্ট্র্যাটেজি মনে হয়েছে এবং এটার দ্বারা অ্যাপল মিলিয়ন্স অফ ডলার্স ইনকাম করবে এক্সট্রা, নো ডাউট। কারণ আপনারা হয়তো এর বক্সের সাইজ দেখে বুঝতে পারছেন তারা কিন্তু একটা শিপমেন্টেই ডাবল অ্যামাউন্ট শিপ করতে পারবে। সো সব দিক থেকে আসলে কস্ট মিনিমাইজ হবে অ্যাপলের। তবে এই ব্যাপারটা কনসিডার করে যারা ভাবছেন যে আইফোন 12 আসলে ওয়ার্দি না, আমি বলবো তাদেরকে একটু হোল্ড করুন, কারণ এই ফোনটি আমার কাছে পার্সোনালি খুব বেশি ওয়ার্দি মনে হয়েছে মূলত কয়েকটা কারণে। লাইক আপনারা যদি লাস্ট ইয়ার আইফোন 11-এর সাথে কম্পেয়ার করেন, সেটা থেকে এটির প্রাইস $100 বেশি হলেও 12-এ কিন্তু আপনারা বেশ কিছু এক্সট্রা বেনিফিটস পাচ্ছেন যেটা আসলে কিছুটা প্রাইসি। লাইক আপনারা এতে পাচ্ছেন একটি অ্যামোলেড ডিসপ্লে যেটা লাস্ট ইয়ারে ছিল IPS। তাছাড়া 11-এর সাথে যে চার্জিং ব্রেকটা আসতো সেটি কিন্তু মাত্র 5 ওয়াটের ছিল, অর্থাৎ আপনারা সেটা দিয়ে ইউজুয়ালি কেউ চার্জ করতেন না IPS ফোন। সো আমার ধারণা সবাই হয়তো ফাস্ট চার্জারই ব্যবহার করেছে তাদের ফোনগুলোর সাথে। তাছাড়া এবারে প্রত্যেকটা ফোনে কিন্তু থাকছে 5G বিল্ট ইন। এবং আমরা যদি অ্যান্ড্রয়েড মার্কেটের এবছরের ফ্ল্যাগশিপগুলোর কথা চিন্তা করি, অর্থাৎ স্ন্যাপড্রাগন 865 বা 865 দিয়ে যেই ফোনগুলো মার্কেটে এসেছিল তার প্রত্যেকটার প্রাইসই কিন্তু কিছুটা ইনক্রিজড ছিল, যার মূল কারণ ছিল 5G অ্যান্টেনা। সো এই ব্যাপারগুলো বিবেচনা করলে প্রাইসটা কেন ইনক্রিজ হয়েছে সেটা কিছুটা লজিক্যাল মনে হবে। আর তার থেকে বড় কথা হলো এবারের যে 12 Pro সেটি থেকে আমার কাছে অবশ্যই এটিকে মাচ মোর ভ্যালু ফর মানি মনে হয়েছে, কারণ বেসিক্যালি আপনি একটি এক্সট্রা টেলিফোটো লেন্স এবং কিছুটা বিল্ড কোয়ালিটি ছাড়া তেমন কোনো কিছুই স্যাক্রিফাইস করছেন না রেগুলার 12-এ। ইনফ্যাক্ট যেই টেলিফোটো লেন্সটার কথা বলছি আমরা, সেটা কিন্তু আসলে লো লাইটে খুব একটা কাজও করে না, কারণ লো লাইটে মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় প্রাইমারি ক্যামেরাটির রেজাল্টে আসলে আইফোন ক্যালকুলেট করে বের করে যে বেটার রেজাল্ট দিবে অ্যাজ কম্পেয়ার টু ডেডিকেটেড টেলিফোটো। সো তখন সেটাই ব্যবহার করে। সো আমার মনে হয় রেগুলার 12-এ আপনি যেই ডিজিটাল জুম পাচ্ছেন সেটি গুড এনাফ। আর হ্যাঁ, এই মুহূর্তে আপনারা যারা আইফোন 11 বা 11 Pro-তে রয়েছেন, আমি তাদের জন্য এনাফ রিজন দেখছি না আইফোন 12 সিরিজে আপগ্রেড করার, এক্সেপ্ট দ্য ডিজাইন। সো আমার সাজেশন থাকবে ডিজাইন যদি আপনার অ্যাবসোলুট প্রায়োরিটি না হয় তাহলে আপগ্রেড না করা। তবে ডিসপ্লে সেকশনে আমি যে ব্যাপারটাতে সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি তা হলো হায়ার রিফ্রেশ রেট। যদিও রুমার্সে বারবার আসছিল যে আসলে এবারের আইফোনেও আমরা 60 হার্টজের ডিসপ্লে দেখতে যাচ্ছি, বাট তারপরও আমার কেন যেন মনে হচ্ছিল আমরা ওয়ান মোর থিং আসলে দেখব, যেটা হবে প্রোমোশন 120 হার্টজের একটি ডিসপ্লে। বাট আনফর্চুনেটলি আমরা সেটা পাইনি এবারের আইফোনে, এবং এর কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয় মূলত এর যে ব্যাটারি লাইফ সেটিকে স্যাক্রিফাইস করতে হতো অনেক বেশি, কারণ এটিতে রয়েছে বিল্ট ইন 5G অ্যান্টেনা, অন্যদিকে আবার 120 হার্টজ। সো এই ফিচারগুলো ব্যাটারিতে বেশ ভালোভাবে হিট করতো। আর তাছাড়া এর থিননেস দেখেও বুঝতে পারছেন ব্যাটারি ইনক্রিজ করার কোনো ইন্টেনশনও হয়তো অ্যাপলের এবার ছিল না। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা 120 হার্টজের রিফ্রেশ রেট এবার পাইনি, বাট আমি সত্যি আশা করব সামনের বছরে যেন এই ফিচারটা অন্তত মিস না হয়। তো গাইজ, এই ছিল আইফোন 12 নিয়ে বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনি যদি পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো প্রিমিয়াম সেগমেন্ট বা এন্ট্রি বাজেটের স্মার্টফোন রিভিউ মিস হয়ে না যায়। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।